সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আসমা আক্তার ভূঁইয়া, সহকারী শিক্ষিকা, দীর্ঘমেয়াদী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, বিপাড়া, কুমিল্লা। বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, নবম ও দশম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র, নাগরিকতা ও আইন আলোচনা করার আগে আমরা আজকের পাঠ থেকে যা শিখব: রাষ্ট্রের উপাদান কয়টি বলতে পারবে? নির্দিষ্ট ভূখণ্ডে কি কি থাকে বলতে পারবে? রাষ্ট্রের উপাদান সমন্বয়ে গঠন ব্যাখ্যা করতে পারবে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি ব্যাখ্যা করতে পারবে। রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান আলোচনা করার আগে চলো শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রের ধারণা সম্পর্কে আলোচনা করে নিই। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরের সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন যুগ, মধ্যযুগ রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। আধুনিক বিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য একটি প্রতিষ্ঠান। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। হঠাৎ করে কি শিক্ষার্থী বন্ধুরা, কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিকভাবে বসবাস করত। সময়ের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। সময়ের পরিবর্তনে কোনো এক সময় কি রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। মানুষই কি রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রের বসবাসকারী প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রের বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্রের অনেক কাজ থাকে। আমরা এতক্ষণ রাষ্ট্র নিয়ে আলোচনা করলাম। রাষ্ট্রের উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, একটি রাষ্ট্র গঠনের জন্য কয়টি উপাদানের প্রয়োজন? 4টি উপাদানের প্রয়োজন। প্রথমে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। জনসমষ্টি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। একটি রাষ্ট্র গঠনের জন্য সর্বপ্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে গঠিত
কি জনসংখ্যাকে বোঝায়। এখানে কি জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে গঠিত জনসংখ্যাকে বোঝায়। তবে এটা কম বেশিও হতে পারে। কোনো কোনো রাষ্ট্রে জনগণ বেশি হতে পারে, আবার কোনো রাষ্ট্রে জনগণ কমও হতে পারে। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্তই অপরিহার্য। জনসমষ্টি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখানে কত হতে হবে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এখানে বেশিও হতে পারে, কমও হতে পারে। ভূখণ্ড। একটি ভূখণ্ডের মধ্যে স্থলভাগ, সমুদ্র সীমা ও আকাশ সীমা থাকে। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। নাকি রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা বেষ্টিত ভূখণ্ডের স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমা বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন ও সংগ্রাম যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রত্যেকটি রাষ্ট্রের ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক এবং নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে। সরকার। শিক্ষার্থী বন্ধুরা, একটি রাষ্ট্রের 3 নম্বর উপাদান হয়েছে সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকম হতে পারে, যেমন গণতান্ত্রিক সরকার, রাজতান্ত্রিক সরকার, একনায়কতন্ত্র সরকার। এখানে রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে কি রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পূর্ণ হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3টি বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি বিভাগের মাধ্যমে সরকার গঠন করা হয়: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টি বিভাগের সমন্বয়ে কি গঠিত হয়? সরকার গঠিত হয়। সার্বভৌমত্ব। আইন ও রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় সার্বভৌমত্ব। আইন ও রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ক্ষমতার 2টি দিক রয়েছে: অভ্যন্তরীণ ও বাহ্যিক। দেখো, সার্বভৌমত্ব কি? রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌমত্ব শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি সার্বভৌমত্ব বলতে আমরা বুঝি, সার্বভৌমত্ব শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এখানে কি রাষ্ট্র গঠনের জন্য সার্বভৌমত্ব থাকলে একটি রাষ্ট্রের পূর্ণতা পায়, মানে কি সম্পূর্ণরূপে একটি
রাষ্ট্র গঠন করতে পারে। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্রে আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজী ব্যবস্থা চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রিক কর্তৃপক্ষ থাকে। এর ক্ষমতাই হলো সার্বভৌমত্ব। এর ক্ষমতাই নাকি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব একটি আদর্শ হলো আইন। সার্বভৌমত্ব একটি আদর্শ হলো আইন। সার্বভৌমত্ব আদর্শ বা আইন মানতে সকলেই কি বাধ্য। সকলে বাধ্য। সার্বভৌমত্ব ক্ষমতা আভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে। এখানে কি দুটি দিক রয়েছে। আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সার্বভৌমত্ব ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। সার্বভৌমত্ব ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ শিক্ষার্থী বন্ধুরা, কয়েকটি বাড়ির কাজ রইল তোমাদের জন্য। রাষ্ট্র গঠনের মৌলিক উপাদানগুলো লিখো। ভূখণ্ড এবং সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য লিখো। বাংলাদেশে সরকার পদ্ধতি কি ও তিনটি সরকার পদ্ধতি লিখো। বাসায় বসে বাড়ির কাজগুলি সুন্দরভাবে খাতায় লিখে বিদ্যালয়ে যখন খুলবে, অ্যাসাইনমেন্ট নিতে আসবে, তখন এই কাজগুলি বিদ্যালয়ে জমা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে ভালোভাবে লেখাপড়া করবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আজকের পাঠ আর বেশি আলোচনা করব না। তোমাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ।